তত্ত্বাবধায়ক সরকার দরকার হলে ৩ মাসের একটু সময় বাড়িয়ে দিয়ে দুটো নির্বাচনে করা, যাতে দুটো নির্বাচনেই নিরপেক্ষ হতে পারে। ও অন্তর্বর্তী রিপোর্টে আমরা যেই সব বিষয়গুলো আমরা পেয়েছি এবং এগুলো আমরা বিবেচনা করছি, আমাদের বিবেক বুদ্ধি যতটুকু আছে এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এগুলো বিবেচনা করে আমরা আমাদের সুপারিশ পেশ করি। প্রশ্ন আউট, সেটা হলো নো ইভিএম, বরং ইভিএম যারা করেছে তাদের তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, ধরেন এই নির্বাচনী অপরাধ যারা এখানে ওই যে নির্বাচনী বিষয় কভার করে তারা জানে যে আরপিওতে ৭৩ ধারা থেকে ৯০ ধারা পর্যন্ত নির্বাচনী অপরাধ। তো কোনো অপরাধের শাস্তি হয়েছে? আমার তো জানা নাই। আমরা অপরাধী দ্বারা পরিবেষ্টিত আছি, কারণ এই নির্বাচনী দায়িত্ব যারাই পালন করেছে এই গত কয়েকটা নির্বাচনে তারা কিন্তু 2 থেকে 7 বছরের কারাদণ্ড অর্থদণ্ড পাওয়ার কথা, কিন্তু কারো উল্লেখযোগ্য শাস্তি হয়েছে বলে আমার জানি। আর সবচেয়ে বড় কথা, যে যারা সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত, যে গণতান্ত্রিক ব্যবস্থাতে কায়েম করার জন্য আমাদের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, একই সাথে শপথ গ্রহণ করেছে, তাদের কি শাস্তি হওয়া দরকার? হ্যাঁ, তাদের কথা বলছি আমরা। হ্যাঁ, ওকে, নির্বাচন কমিশন তারা যে অন্যায়গুলো করেছে এগুলোর তদন্ত হওয়া দরকার এবং তাদেরকেও শাস্তি দেওয়া দরকার, যাতে, কারণ শাস্তি করে অন্যায় করে কেউ যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়। নারীদের পক্ষ থেকে দাবি হলো নারীর আসন বাড়ানো এবং সরাসরি নির্বাচন এবং ওই যে কনস্টিটিউয়েন্সি থাকা এবং কোন রকম দ্বৈত প্রতিনিধিত্ব যেন না থাকে, নারী একজন পুরুষ একজন একই এলাকায় যেন না থাকে। তো এর জন্য তোফায়েল সাহেব যেটা বলেছেন, ঘূর্ণায়মান পদ্ধতিতে, আমরা বহুদিন থেকে সুজনের পক্ষ থেকে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলে আসছিলাম, যে এখনো অনেকে বলছে ঘূর্ণায়মান পদ্ধতি যেমন জাতীয় নির্বাচনে যদি ঘূর্ণায়মান পদ্ধতি হয় তাহলে কিভাবে হবে? ধরেন যদি নারীর আসন 100 করা হয়, বাড়া দেয়, এখন 50 আছে 100 করা হয়, তাহলে সংসদের আসন কতগুলো হবে? 400 থেকে 100 আসন লটারির ভিত্তিতে কিংবা অন্য কোনো ভাবে চিহ্নিত করে ওই আসনগুলোতে শুধুমাত্র নারীরা প্রতিনিধিত্ব করবে। এই বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব করবে, যেখানে যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেবে। ওকে, যোগ্যতার ভিত্তিতে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে 100 আসনে, আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। এখন তো এখানে আকর্ষণীয় যেটা বলা হয় সেটা হলো, এখানে একটা আসন আছে তাদের, সরাসরি নির্বাচন, কোনো দ্বৈত প্রতিনিধিত্ব নাই, এবং যারা নির্বাচিত হবে তারা একই ক্ষমতা, একই দায় দায়িত্ব, একই সুযোগ সুবিধা, সবকিছু এক, নারীরার উপরই নয়, এক্সট্রা নয়, অলংকারিক নয়। তো এই রকম হলো প্রস্তাব। তারপর দ্বিতীয় টার্মে ওই প্রথম 100টা উন্মুক্ত হয়ে যাবে, দ্বিতীয় টার্মে আরো 100টা, যেটা হয়তো আবারও লটারির মাধ্যমে চিহ্নিত হতে পারে, এবং সেখানে ওই একই পদ্ধতি, নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, যাতে যোগ্যতা হবে গুরুত্বপূর্ণ মানদণ্ড, ওই যে কানেকশন নয়, কম্পিটেন্স। তারপর তৃতীয় টার্মে আবারও লটারির মাধ্যমে আরো 100, একবার শেষ টার্মে, মানে চতুর্থ টার্মে 20 বছরের ওই যে শেষ টার্মে যে শেষ যে 100টা, যেখানে কোনো নারীর প্রতিনিধিত্ব ছিল না, সেখানে ওই 100 জন নারী বাকি 100টা আসনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে নারীর সাথে, আর বাকিগুলোতে নারী পুরুষ উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এটার আকর্ষণীয় দিক যেটা বলা হয়, এতে যেই সব নারী একবার সরাসরি নির্বাচন করে, একটা কনস্টিটিউয়েন্সি থেকে সরাসরি নির্বাচন করিয়ে একই ক্ষমতা, একই দায় দায়িত্ব এবং একই সুযোগ সুবিধা ভোগ করেছে, এবং তারা যোগ্যতার ভিত্তিতে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা পরবর্তী যখন সংরক্ষণ চলে যাবে তখনও যে নারীরা পুরুষের সাথে কিছু নারী জিতে আসবে, যারা যোগ্য, যারা এই 5 বছরে কঠোর পরিশ্রম করে জনমত তাদের পক্ষে সৃষ্টি করতে পেরেছে, জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে, এবং তারা ইংরেজিতে বলে কনস্টিটিউশন ডেভেলপ করে তারা পরবর্তীতে জিতে আসতে পারবে। তো এতে যেটা হবে যে 100 আসন নারীর জন্য সংরক্ষিত হইল, নারীর সত্যিকার আসন সংখ্যা তার চেয়ে অনেক বেশি হবে, কারণ কিছু নারী
ওই যে যেগুলো আর সংরক্ষিত নয় সেখান থেকেও তারা জিতে আসতে পারবে।